আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ভারতের সেনাবাহিনীর প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী তিনি বাংলাদেশের বিষয়ে বেশ কয়েকটি মন্তব্য করেছেন, বেশ কয়েকটি ইঙ্গিত দিয়েছেন। এগুলোর কোনো কোনোটি আমাদের জন্য আশাব্যঞ্জক, কোনো কোনোটি অবশ্যই খুবই উদ্বেগের এবং আশঙ্কার। ভারতের সেনাবাহিনীর একটি বার্ষিক সম্মেলন ছিল বুধবার। সেই সম্মেলন উপলক্ষে নয়াদিল্লিতে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি মন্তব্য করেছেন, জানিয়েছেন যে বাংলাদেশ এবং ভারতের সেনাবাহিনীর মধ্যে নিয়মিত যোগাযোগের চ্যানেল প্রতিষ্ঠিত হয়েছে এবং এই যোগাযোগটি একাধিক চ্যানেলে চলছে। কি সেই যোগাযোগ? ওই সাংবাদিকের প্রশ্ন ছিল, মানে একজন সাংবাদিক যে প্রশ্নগুলো করছেন তার মধ্যে একটি ছিল এরকম যে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের যে নতুন সমীকরণ সেটা ভারতের জন্য হুমকি হিসেবে দেখা হচ্ছে। ভারতীয় সেনাবাহিনী বিষয়টিকে কিভাবে দেখছে? জবাবে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলছেন, প্রথমত বাংলাদেশের ক্ষমতায় কী ধরনের সরকার রয়েছে তা আমাদের জন্য বোঝা গুরুত্বপূর্ণ। যদি এটি একটি অন্তর্বর্তী সরকার হয় তাহলে দেখতে হবে যে তারা যে পদক্ষেপগুলো নিচ্ছে সেগুলো আগামী 4-5 বছরের জন্য নাকি আগামী 4-5 মাসের জন্য। দর্শক, একটু বলে রাখি, তার এই যে মন্তব্যটি এটি খুবই গুরুত্বপূর্ণ। আমি আসছি সে বিষয়ে, অবশ্যই কিছুটা ব্যাখ্যা তো রয়েছে তার এই বক্তব্যের। তিনি বলছেন, আমাদের বিবেচনা করতে হবে এখনই আমাদের কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানোর প্রয়োজন রয়েছে কিনা। মাস কয়েক আগে যখন দিল্লি অ্যাটাক হলো, দিল্লিতে একটি বিস্ফোরণ ঘটনায় বেশ কয়েকজন মারা গেলেন, ভারতের নিহত হলেন, তখন এরকম গুঞ্জন শোনা যাচ্ছিল যে ভারত হয়তো বাংলাদেশের সার্জিক্যাল স্ট্রাইক করতে পারে, সার্জিক্যাল অ্যাটাক করতে পারে। আমার মনে হয় ওই ধরনের কিছু এই মুহূর্তে হবে না, সেটি তিনি মন্তব্য করেছেন যে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়ার দরকার আছে কি না। তিনি বলছেন যে আমরা সেখানে একটি প্রতিনিধি দল পাঠিয়েছিলাম যারা মাঠ পর্যায়ে সংশ্লিষ্ট সবার সঙ্গে সাক্ষাৎ করেছে। একইভাবে নৌবাহিনীর প্রধান এবং বিমান বাহিনীর প্রধানও কথা বলেছেন। এর উদ্দেশ্য হলো কোনো ধরনের যোগাযোগের বিভ্রাট বা ভুল বোঝাবুঝি যাতে না হয়। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, এই মুহূর্তে 3 বাহিনীর পক্ষ থেকে যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে তার কোনোভাবেই ভারতের বিরুদ্ধে নির্দেশিত নয়। অর্থাৎ বাংলাদেশে যে 3 বাহিনী রয়েছে আমাদের, সেই 3 বাহিনীর কথা বলা হচ্ছে। তিনি বলছেন, আর আমাদের প্রস্তুতির দিক থেকে বলতে গেলে আমরা সেখানে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। খুবই স্বাভাবিক কথা, ভারত তো কড়া নজর রেখেছে বাংলাদেশের সাম্প্রতিক যে ঘটনাবলী বা রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী নির্বাচনকে কেন্দ্র করে। এখন বিষয় হচ্ছে, ভারতের সেনাপ্রধান যে মন্তব্যগুলো করলেন তা খুবই সিগনিফিক্যান্ট আমাদের জন্য এবং তার এই বক্তব্যগুলো থেকে আমরা অনেক কিছু ধরে নিতে পারি। প্রথম কথা হচ্ছে, আমাদের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে ভারতের সেনাপ্রধানকে আশ্বস্ত করা হয়েছে। কি বিষয়ে আশ্বস্ত করা হয়েছে? হতে পারে বাংলাদেশে মৌলবাদী শক্তির বিষদাঁত যে ক্রমান্বয়ে বেরিয়ে আসছে, অনেকের যে আশঙ্কা, সেখান থেকে অন্তত ভারতের সীমান্তে কোনো ধরনের কামড় বসাতে দেওয়া হবে না এমন নিশ্চয়তা দেওয়া হতে পারে এদেশে কোনো ধরনের সংখ্যালঘু নির্যাতন হবে না, তার নিশ্চয়তা দেওয়া হতে পারে আমাদের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে। আমাদের জন্য সেটি অবশ্যই ইতিবাচক। দ্বিতীয় কথা হচ্ছে, যে বিষয়টি আপনাদেরকে একটু খেয়াল রাখতে বলেছিলাম, খুব গুরুত্বপূর্ণ, আগামী নির্বাচন 4-5 মাসের জন্য হতে যাচ্ছে নাকি 4-5 বছরের জন্য হতে যাচ্ছে, এ বিষয়ে যে মন্তব্য করেছেন সেটির মধ্যে দিয়ে তিনি কী ইঙ্গিত দিতে চেয়েছেন? তাহলে কি ভারত 12ই ফেব্রুয়ারি নির্বাচন যদি অনুষ্ঠিত হয় তারপরে মধ্যবর্তী কোনো নির্বাচনের কথা ভাবছে বাংলাদেশের ক্ষেত্রে? ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সঙ্গে ভারত কোনো ধরনের সম্পর্ক স্থাপিত করবে না, এ কথা ভারত গত 17 মাস ধরে বলে আসছে নানানভাবে। বাংলাদেশে মৌলবাদী শক্তির উত্থান যে ঘটছে তা তো শুধু আর ভারত বাংলাদেশের আলোচনার মধ্যে সীমাবদ্ধ নেই। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম, আন্তর্জাতিক বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান তাদের গবেষণায় এই বিষয়গুলো তুলে নিয়ে আসছে। পাকিস্তানের সঙ্গে যে বাংলাদেশের
অতিমাত্রায় সূক্ষ্মতা, মানে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে সূক্ষ্মতা, তা তো অনেকের কাছেই উদ্বেগের। সেই জায়গা থেকে আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে কি হতে যাচ্ছে সে বিষয়ে নিশ্চয়ই ভারত এখনো সন্দিহান। যদি জামাত নিয়ন্ত্রণাধীন জোট, এনসিপি সহ তাদের যে জোট, সেই শক্তির উত্থান ঘটে, অথবা ভারত বাংলাদেশে এই নির্বাচনের মাধ্যমে যে ধরনের সরকার দেখতে চাচ্ছে সেটি যদি তাদের প্রত্যাশা অনুযায়ী না হয়, তাহলে পরবর্তী 4-5 মাসের মধ্যে তারা কি ভিন্ন কোনো কিছু কথা ভাবছে? এ প্রশ্ন অবশ্যই আমাদেরকে ভাবাচ্ছে। পাকিস্তান থেকে আবার JF-17 যুদ্ধ বিমান কেনার কথাবার্তা চলছে বাংলাদেশের পক্ষ থেকে। ভারতের বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশে আশ্রয় দেওয়ার ঘোষণা দেওয়া হয় এনসিপির কোনো শীর্ষ নেতার পক্ষ থেকে বা হাসনাত আবদুল্লাহদের পক্ষ থেকে। আনন্দবাজার দাবি করে যে ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার নেতা পরেশ বড়ুয়া বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এনসিপি সহ এরকম কয়েকটি রাজনৈতিক সংগঠন বা রাজনৈতিক শক্তির নেতাদের পক্ষ থেকে যখন হুমকি দেওয়া হয়, অসংখ্যবার হুমকি দেওয়া হয় ভারত সীমান্তে আক্রমণ করার কিংবা 7 সিস্টার্স বিচ্ছিন্ন করার হুমকি দেওয়া হয়, এগুলো তো কোনোটাই ভারতের জন্য সুখকর কিছু নয়। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ থেকে যদিও কোনোটির ক্ষেত্রে ভারত প্রতিরঞ্জিত অভিযোগ করেছে, এটাও সত্য। যাই হোক, সে ধরনের অভিযোগ থেকে এখন বাংলাদেশ ভারতের মধ্যকার যে ক্রীড়া অঙ্গন, সেই অভিযোগের ভারতের যে বিরূপ মনোভাবের কালো ছায়া সেখানেও পড়েছে। এগুলোর কোনোটি আমাদের জন্য সুখকর কিছু নয়। অতএব ভারত নিঃসন্দেহে কড়া নজর রাখছে আমাদের উপরে। ভারত পায়ে পাড়া দিয়ে আমাদের সাথে সংঘর্ষ জড়াতে আসছে নাকি আমরা ভারতের পায়ে পাড়া দিয়ে সংঘর্ষ বাঁধাতে চাইছি, যুদ্ধ বাঁধাতে চাইছি, সেগুলো নিশ্চয়ই বিবেচনার দাবি রাখে। এবং সেনাপ্রধানের সঙ্গে, আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে উপেন্দ্র দ্বিবেদীর যে নিয়মিত যোগাযোগ, সেটি আমরা জানি যে নিয়মিত যোগাযোগ আছে। এর আগে তিনি মন্তব্য করেছিলেন গত বছরের বার্ষিক সম্মেলনে সেনাবাহিনী সে দেশের, তিনিই মন্তব্য করেছিলেন যে 2024-এর 5 আগস্ট যা কিছু ঘটেছে সেই মুহূর্তে আমাদের জেনারেল ওয়াকার সাহেব এবং উপেন্দ্র দ্বিবেদীর মধ্যে নিয়মিত যোগাযোগ ছিল, এই মন্তব্য তিনি করেছিলেন। সব মিলিয়ে আগামী নির্বাচন অবশ্যই এখনো পর্যন্ত অনেক সন্দেহের দোলাচালের মধ্যে রয়েছে। ভালো থাকুন। বিএনপি কি ক্রমেই অসহায় হয়ে পড়ছে? সেনাপ্রধানের হস্তক্ষেপ চাইছে কেন? এই প্রসঙ্গটা নিয়ে এই মুহূর্তে কথা বলতে চাই। আজকে সংবাদের শিরোনাম হয়েছে যে বিএনপি নেতা ডাবলু হত্যার ঘটনায় সেনাপ্রধানের হস্তক্ষেপ চান ফখরুল। চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুকে নিরাপত্তা বাহিনীর সদস্যদের হত্যার ঘটনায় সেনাপ্রধানের হস্তক্ষেপ চেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এ দাবি জানান। বিবৃতিতে বলা হয়, সোমবার 12 জানুয়ারি রাতে অস্ত্র উদ্ধারের নামে নিরাপত্তা বাহিনীর কতিপয় সদস্য ডাবলুকে ধরে নিয়ে গিয়ে অমানসিক নির্যাতন চালায়। এতে তার মৃত্যু হয়। এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল বলেন, নিরাপত্তা বাহিনীর সদস্যদের দ্বারা সংঘটিত এ ধরনের ঘটনা দেশের জন্য শুভ নয়। বিচার বহির্ভূতভাবে শামসুজ্জামান ডাবলুকে নির্যাতন করে হত্যা করা দেশের প্রচলিত আইনের প্রতি চরম অবমাননা। তিনি আরো বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে যে কোনো অপরাধের ক্ষেত্রে বিচারিক আদালতের মাধ্যমে দোষীদের শাস্তি নিশ্চিত করা হবে, এটাই জনগণের প্রত্যাশা। বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, অস্ত্র উদ্ধারের নামে তাকে ধরে নিয়ে গিয়ে অমানসিক নির্যাতনের মাধ্যমে হত্যা করা কখনই দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হতে পারে না। এই ধরনের লোমহর্ষক ও মর্মান্তিক ঘটনার বিষয়ে আমি সেনাপ্রধানের হস্তক্ষেপ কামনা করছি। তিনি এই ঘটনাকে পৈশাচিক আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও
ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করার দাবি জানান। এটা চুয়াডাঙ্গার একটি ঘটনা। চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলা, সেখানে জীবননগর উপজেলায় যে পৌরসভাটি আছে সেই পৌর বিএনপির সাধারণ সম্পাদক ডাবলুকে আইন শৃঙ্খলা বাহিনী, যৌথ বাহিনী, কিন্তু যৌথ বাহিনী নিয়ে গিয়ে নির্যাতন করেছে। যৌথ বাহিনীতে কারা থাকে? শুধু তো সেনাবাহিনী থাকে না, পুলিশ থাকে, র্যাব থাকে, সম্মিলিত বাহিনী। বিএনপি কি ক্রমেই নেতিয়ে পড়ছে, অসহায় হয়ে পড়ছে? তারই কি বহিঃপ্রকাশ এটি? আপনি যদি সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করে দেখেন যে বিএনপি কিন্তু ক্রমেই নির্বাচন যত আসছে কোণঠাসা হবার অবস্থা কিন্তু দেখা যাচ্ছে। কদিন আগে যেমন ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের এক নেতা, সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে সম্ভবত তিনি সদস্য সচিব ছিলেন, মোসাব্বির হত্যাকাণ্ড হলো। কদিন আগে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর ছিল, বিএনপির প্রধান নেতা, সফরটা স্থগিত করতে হলো। কেন করতে হচ্ছে এগুলো? বিএনপি কি আসলে নির্বাচন যত ঘনিয়ে আসছে কোণঠাসা হয়ে যাচ্ছে? এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির সেকেন্ড ইন কমান্ড, তিনি সেনা প্রধানের হস্তক্ষেপ চাইছেন। কেন? প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হস্তক্ষেপ কেন নয়? স্বরাষ্ট্র উপদেষ্টার হস্তক্ষেপ কেন নয়? সেনা প্রধানের হস্তক্ষেপ কেন? এখন কি আমরা সেনা শাসনে আছি? হ্যাঁ, এই যৌথ অভিযানে সেনাবাহিনী ছিল। সেনাবাহিনী ইতিমধ্যেই সেখানে শাস্তিমূলক ব্যবস্থা বলতে কি হতে পারে? খুনের বদলা সেখানকার যে ক্যাম্পে যারা কমান্ডার সহ প্রত্যেক সেনা সদস্যকে ক্যান্টনমেন্টে প্রত্যাহার করেছে, এতটুকুই শাস্তি। বরঞ্চ তারা বেঁচে গেল। বাইরে যে এই যে হাবিজাবি ডিউটি পালন করা থেকে যাদেরকে ওখানে দায়িত্ব দেওয়া ছিল তাদেরকে ক্যান্টনমেন্টে ফিরিয়ে নেওয়া হলো। দেশ আসলে বিএনপির জন্য কিন্তু দিনকে দিন কঠিন হয়ে আসছে। অনেকে ভাবছি, আমি বারবার প্রত্যেকটা কন্টেন্টেই বলছি যে বিএনপি ক্ষমতায় আসছে। আমি বারবার উদাহরণ দেই ছাত্র সংসদ নির্বাচন ভোট গণনার পরেও বিএনপি আশা করেছিল ছাত্র সংসদ নির্বাচনে বিজয়ী হবে, কিন্তু বিজয়ী হয়নি। কিন্তু জামাত থেকে ফলাফল ঘরে তুলে নিয়ে গেছে। আজকে পরিস্থিতি কিন্তু সেদিকেই যাচ্ছে। বিএনপি এখনো বুঝতে পারছে কিনা, বা বুঝতে পারা উচিত যে ক্ষমতাটা জামাতের হাতে চলে যাচ্ছে। এখন কি বিএনপির প্রধান উপদেষ্টার প্রতি আস্থা নেই? সেনাবাহিনীও তো প্রধান উপদেষ্টার অধীনস্থ একটা বাহিনী, সরকার প্রধানের অধীনস্থ বাহিনী। সরকার প্রধানের কাছে দাবি না জানিয়ে সেনা প্রধানের কাছে দাবি জানাচ্ছেন, আর সেনা প্রধান কি আপনার দাবি মিট আপ করবেন? তার কি কোনো গোপন নেশানো নেই? আপনাকে কি ক্ষমতায় বসাবে? আপনার নেতা জনাব তারেক রহমান যখন দেশে ফিরলেন তখন সেনা প্রোটোকল দিয়েও তাকে দেশে ফেরানো হলো। এগুলো কি আন্তরিকভাবে আন্তরিকতাপূর্ণ? এমনকি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যখন মারা গেলেন তখন তার জানাজায় এমনকি শ্রদ্ধা নিবেদন, পুষ্পস্তবক অর্পণেও কিন্তু তারেক রহমানকে যথাযথ সম্মান দিয়ে পুষ্পস্তবক অর্পণ করলেন সেনাবাহিনী স্বয়ং। কিন্তু চূড়ান্ত বিচারে কি বিএনপিকে ক্ষমতায় আনা হচ্ছে নাকি ভিন্ন কিছু? বিএনপিকে আজ পাচ্ছে, আজ পাওয়ারই বহিঃপ্রকাশ কি সেনাপ্রধানের হস্তক্ষেপ? বিএনপিকে বুঝতেই পারছে যে আজকে এই যে বন্দোবস্ত চলছে এর শেষ কথা সেনাপ্রধান, চূড়ান্ত। ইউনূস কিচ্ছু না, ইউনূস পুতুল। সেনাপ্রধান বিএনপির কি এই কথা শুনবেন? মির্জা ফখরুল ইসলাম আলমগীর মানে বিএনপির বলা যায় প্রধান মুখ। চেয়ারম্যান তারেক রহমান তো আর এইভাবে বলবেন না, সবকিছু তিনি তো বলবেন না, সাধারণ সম্পাদক বলবেন, মহাসচিব বলবেন, এমনটাই তো হওয়ার কথা। এবং বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেনা হস্তক্ষেপ বা সেনা প্রধানের হস্তক্ষেপ চাইলেন। কি হচ্ছে? বিএনপি যত দ্রুত বুঝতে পারবে যে আগামী 12 ফেব্রুয়ারি একটা ব্লুপ্রিন্ট রেডি করা হয়ে গেছে, জাস্ট সময়টা আসবে, এটি সময়ের ব্যাপার, এই ব্লুপ্রিন্ট বাস্তবায়ন হবে, তত দ্রুত বিএনপির জন্য মঙ্গল।
বিএনপিকে নানা রকম হোপ দিয়ে, নানা রকম আশা দিয়ে, কোন রকমে সাজিয়ে গুছিয়ে নির্বাচনে একটা মানে অবস্থার মধ্যে রাখা হয়েছে, যার কারণে বিএনপি বুঝতেও পারছে না, কিন্তু ভেতরে ভেতরে নানা রকম বাধা। বিএনপির আসলে কিছুটা উভয় সংকট হয়ে গেছে। বিএনপি কি করবে? বিএনপির এই যে একতরফা নির্বাচন, এই নির্বাচনে যদি বিএনপি অংশ না নেয় তাহলে কি হবে? তাহলে নির্বাচন হবে না। সবকিছু মিলিয়ে বিএনপির জন্য আসলে আগামীর দিনগুলো খুব একটা শান্তির নয়, সুখের মনে হয় হবে না। নির্বাচনও সুখের হবে না। নির্বাচনে বিএনপি আশা করে থাকবে যে আমরা জিতবো, কিন্তু নির্বাচনের ফলাফলে গিয়ে দেখবে বিএনপি নেই। এবং বিএনপি যখন নেই তখন বিএনপিকে তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তুলতে পারবে, বা বিএনপিকে এই ফলাফলটাকে মেনে নেবে? মেনে যদি না নেয় তাহলে কি হবে? সামনে খুব বড় ধরনের খেলা আছে, অন্ততপক্ষে এটি বোঝা যাচ্ছে। পরিস্থিতি যা, আবার জামাতিরা যে পুরোপুরি দখল করে একা একা খাবে সেটাও মনে হয় হবে না। সামনে আমাদের জন্য খুব বড় ধরনের বড় কিছু ঘটতে যাচ্ছে, এটি এক প্রকার নিশ্চিত। যার দরুন আজকে এই ধরনের ঘটনাগুলো ঘটছে। ওই জামাতের কোনো জায়গায় কোনো কর্মী, নেতা কর্মী বা যৌথ বাহিনী দ্বারা অ্যারেস্ট হয়েছে, বিএনপি দ্বারা কিন্তু ইতিমধ্যে অ্যারেস্ট হয়েছে। এর আগে কুমিল্লাতেও এরকম একজন অ্যারেস্ট হয়েছিলেন, এবং যৌথ বাহিনীর হেফাজতেই তারা কিন্তু মারা গিয়েছিলেন। জামাতের এমনটা ঘটেনি। তো কাজে এই সামনে অনেক কিছু দেখার আছে। আমরা দর্শক, আমরা পর্যবেক্ষক, আমরা দেখব, নিশ্চয়ই দেখব কতটা নিচে নামছে বা উন্নতি হচ্ছে, নাকি এই যে এরকম, এটাকে অনেকে শান্তি, অনেকে বলতে পারেন যে নয়া স্বাধীনতা উপভোগ করছেন। তাদের উপভোগটা আমরা নিশ্চয়ই দেখব, দেখছি, পর্যবেক্ষণ করছি, দেখছি। যাই হোক, বিএনপি দিন যত যাবে ততই বিএনপি নেতিয়ে পড়বে, বিএনপি অসহায় হয়ে পড়বে, এতে কোনো সন্দেহ নাই। এমন সেনা হস্তক্ষেপ চাইতে হবে, প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চেয়ে লাভ নেই। শেষ পর্যন্ত কোনো হস্তক্ষেপে যখন কাজ হবে না তখন বিএনপি কি করবে, সেই জিনিসটা দেখবার জন্য আমরা অপেক্ষায় অপেক্ষমান আছি। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন।